স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত পবিত্র লাইলাতুল কদর। মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, ইবাদত বন্দেগীতে ব্যস্ত মুসল্লিরা। নগরায়ন দখল দূষণে মরতে বসেছে ঢাকার হাইকার খাল। পায়তারা চলছে খাল ও নদীর সংযোগস্থল ভরাটের, নির্বিকার কাউন্সিলর। জিম্মি 23 নাবিককে উদ্ধারে চলছে অর্থ নিয়ে দর কষাকষি। মুক্তিপণের বিষয়টি প্রায় চূড়ান্ত, আলোচনা চলছে অর্থ পৌঁছানো নিয়ে। এবং বিষাক্ত রাসায়নিকে কেরানীগঞ্জে তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের নেল পলিশ। মেয়াদ উত্তীর্ণ পারফিউমের অবৈধভাবে চলছে বাজারজাত। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদের 3 দিন বাকি থাকতে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীদের চাপ বেড়েছে। ঈদ যাত্রার 5ম দিনে কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, আছে স্পেশাল ট্রেনও। অবশ্য দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। সদরঘাট থেকে ভোরে ছেড়েছে বেশ কয়েকটি লঞ্চ। এর আগে শনিবার দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন রুটে সন্ধ্যা পর্যন্ত ছেড়েছে শতাধিক লঞ্চ। ট্রেন যাত্রা এবার অনেক ভালো। সবার সাথে ঈদ করবো, অনেক ভালো লাগছে। ঈদের আপনারা 100 টাকা বেশি নেও, 800 টাকা তার ভাড়া হয় না। নেওয়া হবে না, কিন্তু নিচ্ছে তো। আমরা তো প্রতি বছরই এটার ভুক্তভোগী হচ্ছি। ঈদ তো সবার সাথে মিলে করাই তো হচ্ছে আনন্দের বিষয়। সবাই মিলে যাচ্ছি, আমার ফ্যামিলি সবাই একত্রিত হব। কষ্ট করে কষ্ট মনে হইতাছে না, খুশি লাগতাছে। দেশে যাইতাছে, সবাই লাগে ঈদ করুম। যদি একটু কষ্ট হইতাছে, বাট অনেক কষ্ট হইতাছে, কিন্তু অনেক ভালো লাগতাছে। পরিবেশের সাথে ঈদ করতে পারবো, ঈদের আনন্দ সবাই অনেক ভালো লাগছে। ঈদ যাত্রার দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী নৌপথ তার জলুস হারিয়েছে। আরামদায়ক এবং নিরাপদ হবার পরও এই রুটে চলছে যাত্রী খরা। অন্যদিকে সড়কপথে বাসের ট্রিপ বৃদ্ধি করে দেয়া হচ্ছে পরিবহন সেবা, কিন্তু অভিযোগ উঠেছে সাধারণ সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া নেবার। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। নারীর টানে দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। তবে ঈদযাত্রায় তাদের প্রথম পছন্দ সড়কপথ। গত বৃহস্পতিবার থেকেই বাসে ভিড় বাড়া শুরু করলেও নৌপথে দেখা গেল উল্টো চিত্র। লঞ্চগুলোতে যাত্রী সমাগম কম, আর টার্মিনাল জুড়ে শুনশান নীরবতা। অন্যদিকে ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে। তবুও কম সময়ে গন্তব্যে ফেরার তাড়নায় বেশি ভাড়া দিয়ে হলেও বাসেই ভ্রমণ করছে অধিকাংশ যাত্রী। আগে 400 টাকা ছিল, এখন 900 টাকা ভাড়া নিছে। আগে ছিল 500 টাকা আমরা টিকিট কিনতে পারতাম, এখন হচ্ছে আমাদের কিনতে হচ্ছে 750 টাকা। এরা তো এখন ঈদের সময়, তো এখন তো একটু বেশিই নেবে। তবে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাস কোম্পানিগুলো। না, আমাদের গাড়িতে কখনোই অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না। স্বাভাবিক ভাড়াতেই আমাদের গাড়িতে সবাই টিকিট কাটতে পারতেছে এবং সেই ভাড়াই টিকিট কেটে আসতেছে। তো আমাদের শখ পরিবহনের যেই গাড়িগুলো আছে, আমি এটা বলতে পারি আমরা অতিরিক্ত নিচ্ছি না, আমরা আগের যে ভাড়াটা আছে ওটাই নিচ্ছি। এদিকে ঈদের ঠিক আগ মুহূর্তে লঞ্চে যাত্রী বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন লঞ্চ মালিকেরা। লঞ্চের যাত্রী সংখ্যা অনেক কমে গেছে, সেই আগের মতো ওরকম ভিড় লঞ্চে নেই। যা আছে সেটা আমাদের যেই লঞ্চ দক্ষিণাঞ্চলে আছে সেই লঞ্চ দিয়ে আমরা সামাল দিতে পারবো। ঢাকা থেকে এখন এই বরিশালমুখী যেই লোকগুলি আসতেছেন, এটা আসলে হবে 8-9 তারিখে বা 10 তারিখে, গার্মেন্টস ছুটির উপর নির্ভর করে। 2 শতকের পুরনো ঢাকা বরিশাল নৌভ্রমণ এখন অনেকটাই নিষ্প্রভ। অন্যদিকে ঈদ উপলক্ষে সড়কপথে প্রায় 25 লাখ যাত্রী পরিবহন করা হবে বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের পরিবহন সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিয়াজ, স্টেশনে যাত্রী চাপ কেমন দেখছেন? শিডিউল বা ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমি একটু বলে রাখি, সকালে আমরা এখানে এসে যেটি দেখলাম, কমলাপুরে কিন্তু আসলে যাত্রীর চাপ আজকে বেশ, গতকালের থেকে কিন্তু আজকে যাত্রীর চাপটা খুব বেশি। এবং আপনাকে একটু বলি যে আজকে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 3টি ট্রেন কিন্তু সকাল থেকে ছেড়ে গিয়েছে এবং এখনো স্টেশনে কিন্তু প্রায় প্ল্যাটফর্মে 5টি ট্রেন কিন্তু এখনো রয়েছে এবং কিছুক্ষণ আগে চট্টগ্রামগামী একটি ট্রেন কিন্তু আসলে আপনার ছেড়ে গিয়েছে। এবং আমার
পাশেও কিন্তু এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিন্তু আপনার তিস্তা নামে একটি এক্সপ্রেস এবং তিস্তা এক্সপ্রেস ওই সেটি কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যেই আসলে ছেড়ে যাবে। এবং আপনাকে একটু বলে রাখি যে আসলে আজকে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি, যদিও আসলে যাত্রীদের কিন্তু ভিড় রয়েছে প্রচুর। যাত্রীরা এখনো আসলে অপেক্ষা করছেন, অনেকে হয়তো বা 9টায় ট্রেন আছে কিন্তু তারা আসলে এখনো 7টার দিকে দূর দূরান্ত থেকে এসে তারা আসলে স্টেশনে উপস্থিত রয়েছেন, যাতে কোনো ধরনের ট্রেনটি যেন মিস না হয় সেটির জন্য। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এবং কমলাপুর রেল স্টেশনে কিন্তু আপনার বেশ নিশ্চিত নিরাপত্তাও ব্যবস্থা করা হয়েছে এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব থেকে শুরু করে পুলিশ এবং এপিবিএন সবাই কিন্তু আসলে এখানে রয়েছেন যাত্রীদের নিরাপত্তার জন্য। এবং আপনার যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে আপনার তৎপর রয়েছেন যাত্রীদের পরিষেবার জন্য এবং যাত্রীরা যাতে কোনো ধরনের কোনো ভোগান্তিতে না পড়ে তার জন্য কিন্তু আসলে তারা তৎপর রয়েছেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা কিন্তু বলছেন বেশ এবার ট্রেন যাত্রা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যময়ী হবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের কোনো তারা ভোগান্তিতে এখনো পোহাননি। এবং তারা বলছেন এই যে আসলে আপনার টিকিট চেকিং এর যেটা বিষয়টা সেটিতে আসলে তারা বেশ সন্তুষ্ট। টিকিট চেক করে আসলে আপনার এই স্টেশনে আপনার প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এনআইডি কার্ড ছাড়া আসলে কোনো ধরনের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর একটা বড় বিষয় হলো কিছু স্ট্যান্ডিং টিকিট কিন্তু এর আগেই রেলওয়ে কর্তৃপক্ষ বলেছিল যে 25% স্ট্যান্ডিং টিকিট থাকবে, সেক্ষেত্রে সেই 25% স্ট্যান্ডিং টিকিট কিন্তু আসলে আপনার বিক্রি হচ্ছে এবং সেই অনেকে যারা টিকিট কিনতে পারে না অনলাইনে তারা কিন্তু আসলে স্ট্যান্ডিং টিকিট ক্রয় করে কিন্তু আসলে যাত্রাপথে কিন্তু তারা আসলে কমলাপুর রেল স্টেশনে কিন্তু এসে স্ট্যান্ডিং টিকিট ক্রয় করে তারা কিন্তু আসলে আপনার তাদের গন্তব্য এবং বাড়ি ফিরছেন তারা। লিনিয়া, এখন পর্যন্ত আসলে সব থেকে বড় কথা গতকাল কিন্তু কয়েকটা ট্রেন আমরা দেখেছিলাম যে শিডিউল বিপর্যয় করছে, সেই বিপর্যয় কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের বিপর্যয় আমরা সংবাদ এখনো পাইনি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদকে ঘিরে স্টেশনে যাত্রীর চাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদরের রাত ইবাদত বন্দেগী ও জিকির আজগারের মাধ্যমে অতিবাহিত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতে মানবজাতির ভাগ্য পূর্ণ নির্ধারণ করা হয়, তাই মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। পবিত্র কোরআনে উল্লেখ আছে, অন্য সময় 1000 মাস ইবাদতের যে সোয়াব কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সোয়াব পাওয়া যায়। পবিত্র এই রাতে কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন অনেকে। তেমন কোনো কিছু চাওয়ার নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমার নিজের দেহের জন্য কিছু চাবো, আমার যত পাপ পিছের গুনাহ আছে যা যেন আল্লাহ মাফ করে দেয়। রাতটি আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দিনে এই রাত্রিতে যারা ইবাদত করবে, মুসলমানরা যারা ইবাদত করবে তারা আল্লাহর নিকটবর্তী হতে পারবে। বাংলাদেশের উপর যাতে আমরা যে ধরনের ক্রাইসিসে আছি সব ধরনের ক্রাইসিস যাতে দূর হয়ে যায়, মানুষ যাতে অর্থনৈতিকভাবে যাতে সবাই মুক্তি পায়, সেটাই চাওয়া থাকবে আজকের। নগরায়ন দখল দূষণে মরতে বসেছে ঢাকার মোহাম্মদপুরের কাছে এক সময়ের প্রমত্তা হাইকার খাল। উন্নয়ন প্রকল্প রিয়েল এস্টেট কোম্পানির দখলে প্রবাহমান খালটি এখন মৃতপ্রায়। খাল খেকোড়া এখন ফন্দি আটছে খাল ও নদীর সংযোগস্থল ভরাটের। তবে দখল নিয়ে নির্বিকার কাউন্সিলর। আর খালের অবস্থান জানতে বিআইডব্লিউটিআই এর সাথে একাধিকবার চেষ্টা করেও উত্তর মেলেনি। জান্নাতুল মোহনার বিশেষ প্রতিবেদন। গঙ্গাবুড়ির আঁচল ছেড়ে ঢাকায় একসময় প্রবাহমান ছিল অসংখ্য শাখা খাল। ভরা যৌবনে যাদের সৌন্দর্যে বিমোহিত হয়ে ভিনদেশিরা তুলনা করত প্রাচ্যের ভ্যানিস নামে। অথচ নগরায়ন দখল দূষণে মরতে বসেছে ঢাকার প্রমত্তা খালগুলো। তেমনই একটি হাইক্কার খাল। বুড়িগঙ্গা থেকে মোহাম্মদপুরে বসিলা শ্রীখণ্ড মৌজা হয়ে রায়ের বাজার বধ্যভূমি সংলগ্ন লাউতলা ও রামচন্দ্রপুর খালের সঙ্গে 15 বছর আগেও যুক্ত ছিল এই হাইক্কার খাল। নানা উন্নয়ন প্রকল্প দখলদারদের কবলে প্রবাহমান খালটি এখন মৃতপ্রায়। খাল খেকোড়া এখন ফন্দি আটছে খাল ও নদীর সংযোগস্থল ভরাটের। ওয়াকওয়ে এবং খালের উপর সেতু তৈরিতে কমেছে খালের প্রশস্ততা। এ অপকর্ম চলছে খোদ রাষ্ট্রায়ত্ত সংস্থা বিআইডব্লিউটি এর যোগসাজশেই। নদীর ঢাল এবং পার এই দুই অংশ সীমানা পিলার দিয়ে দখলদারের জন্য বৈধভাবে ছেড়ে দেওয়া হয়েছে। হাইক্কার খাল এখন বর্জ্য আর ময়লার ভাগাড়। খালের সীমানা পিলারে গড়ে উঠেছে ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এর ভবন। বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন অংশটি প্রবাহমান থাকলেও অপর অংশে বালু ও ময়লা ফেলে বানানো হয়েছে প্লট।
খালের মুখেই মেট্রো হাউজিং এর 10 তলা ও 2টি দোতলা ভবন সহ কয়েকটি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। যদিও 10 তলা ভবনটি খালের উপর নয় বলে দাবি সংশ্লিষ্টদের। এই খালটা বেশিরভাগ অংশই ওই সাইডে দখল করছে, বারৈখালী খালের সীমানার থেকে 45 ফুট করে আমাদের এটা। পানি চলাচল আটকে দেয়ায় এখন রীতিমতো হাইক্কার খাল এলাকাটি পরিণত হয়েছে মশক কারখানায়। হাইক্কার খালের কবরস্থান সংলগ্ন অংশ ঘেঁষেছিল বিবির খাল, যা গিলে ফেলেছে মেট্রো হাউজিং। খাল দখল করে স্থানীয় কাউন্সিলরের যোগসাজশে গড়ে তোলা হয়েছে স্কুল। এখন যেখানে দাঁড়িয়ে আছি তা হাইক্কার খালেরই একটি অংশ বিবির খালের উপর। তিক্ত হলেও সত্যি, এই খালের উপর নির্মিত হয়েছে মেট্রো হাউজিং প্রাথমিক বিদ্যালয় এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই ওয়ার্ডেরই কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন। দখল নিয়ে অনেকটা নির্বিকার কাউন্সিলর, সব অভিযোগ অস্বীকারও করলেন। আমি কাউন্সিলর হওয়ার আগে ওই এলাকার যখন হয়ে গেছি একদম কবরস্থান শেষ পয়েন্ট, আমি উঁচুক পাইছি, উঁচুকে কিন্তু আমি আমার বাড়ি করি নাই, আমি একটা স্কুল করছি। স্যাটেলাইটের উপাত্ত বলছে 10 বছর আগেও বিনা বাধায় প্রবাহিত ছিল খাল। তাহলে কিভাবে এখানে গড়ে উঠেছে ওয়েস্ট ধানমন্ডি হাউজিং কিংবা মেট্রো হাউজিং? বিশেষজ্ঞরা বলছেন জলাধার আইন অমান্য করেই অবৈধ এসব স্থাপনা গড়ে উঠেছে। যদি এটা নিচু জমি হয়ে থাকে, বিল হয়ে থাকে, নালা হয়ে থাকে অথবা পুকুর হয়ে থাকলে আপনার নামে থাকলেও কিন্তু আপনি ভরাট করতে পারবেন না, কিন্তু এইটাই কয়জন এটা জানে। স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের ছত্রছায়ায় খাল দখল ও ভরাট চলছে বলে জানান ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। এর সাথে শুধুমাত্র যে সরকারি সংস্থা, তারপরে আপনার রাজনৈতিক দল এবং ব্যবসায়ীরা জড়িত তা না, এটার সাথে সবাই জড়িত, আপনার পরিবেশবাদীরা বহু জড়িত। খুঁজে দেখেন যে খালটির অবস্থান জানতে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের সাথে কয়েকবার চেষ্টা করেও উত্তর মেলেনি। জলাধার রক্ষা 2000 আইনে বলা আছে কোনো অবস্থায় নদীনালা, খাল, বিল, পুকুর কিংবা প্রাকৃতিক জলাশয় জলাধারের গতি প্রকৃতি পরিবর্তন করা যাবে না। এমনকি সড়ক, মহাসড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণকালেও স্বাভাবিকতা নষ্ট করা যাবে না। কিন্তু আইনের তোয়াক্কা না করে প্রশাসনের যোগসাজশেই জলাধারগুলো ভরাট করে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। তাহলে কি হারাধন ঢাকার শেষ সম্বল রক্ষা করার মতো কেউই নেই? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদকে ঘিরে অনেকটা জমজমাট শপিং মলগুলো। অন্যদিকে ভোগান্তি এড়াতে অনলাইনেও শপিং করছেন কেউ কেউ। এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন একটি প্রতারক চক্র। অনলাইনে শপিং করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনলাইন প্রতারণা কমেছে বলে দাবি ডিবি প্রধানের। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঈদকে সামনে রেখে জমজমাট রাজধানীর বিভিন্ন শপিং মলগুলো। ফুটপাত থেকে শুরু করে মূল দোকান, কোথাও যেন পা ফেলারও জায়গা নেই। কেউ কিনছেন, কেউ দেখছেন, আবার কেউ বা ঘুরছেন। শপিং মলের এসব ভিড় যাদের জন্য অস্বস্তির, তাদের ভরসা অনলাইন শপিং। তাই তো ফেসবুকের বিভিন্ন জামাকাপড়ের পেজ ও অনলাইন শপিংয়ের ই-কমার্স সাইটগুলো ঈদকে সামনে রেখে বেশ জনপ্রিয় হচ্ছে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন কিছু প্রতারক চক্র। অনলাইনে ঈদ ছাড়ের নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে করছেন প্রতারণা। আমি ফেসবুক থেকে এর আগে 2-3 বার প্রোডাক্ট কিনছি, তো আমি ছবিতে যেরকম দেখছি সেরকমটা আমি বাস্তবে মিল পাইনি। আমার ওয়াইফ অনলাইনে অনেকগুলো প্রোডাক্ট কিনছে, ঠিক মতন উনি হাতে পায় নাই। আর আমিও ওনাকে বলি কেন অনলাইন বিশ্বাস করো, অনলাইনের প্রোডাক্ট তো ঠিক মতন ভালো দেয় না। আমি আসলে পেজ থেকে অনেক কালারফুল একটা কোটি পছন্দ করছিলাম। পছন্দ করার পর আমি যখন এটা ডেলিভারি নিলাম, একদম অনেক ফেড। ভুক্তভোগীদের অভিযোগ, ছবিতে দেখানো আর হাতে আসা পণ্যের মধ্যে থাকে বিরাট ফারাক। আবার কেউ কেউ পণ্য অর্ডার করে অগ্রিম বিকাশে টাকা পেমেন্ট করলেই মুহূর্তে খোলস পাল্টে ফেলে অনলাইন পেজ। আমি একদিন রাতে ফেসবুক চালাচ্ছি, তখন আমি স্ক্রল করতে করতে একটা প্রোডাক্ট দেখি। তখন আমি টাকা পে করছি, আমার রেসপন্স দেয় নাই। আমাকে 3 দিন পর প্রোডাক্ট দেওয়ার কথা ছিল, দেয় নাই, ব্লক করে দিয়েছে। আমি একটা ফেসবুক থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি, দেন প্রোডাক্টটা অর্ডার করে ইভেন আমি কিছু টাকা বিকাশে পেমেন্টও করেছি। হ্যাঁ, তো ওরা আসলে দেবে। তো 2-1 দিন যাবত ওদের নক দিচ্ছি, প্রোডাক্টটা আমি পাচ্ছি না। 1 সপ্তাহ হয়েছে, আমাকে ব্লক করে দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনলাইন প্রতারণা কমেছে বলে দাবি ডিবি প্রধানের। জানান, ঈদকে ঘিরে অনলাইন প্রতারণা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ঈদের পূর্ব মুহূর্তে একাধিক প্রতারক চক্র যেমন মাঠে থাকে, আবার আমাদের ডিবির যে দক্ষ কর্মকর্তা যারা আছে সবাই কিন্তু মাঠে থাকে। কারণ আমরা আমাদের সাইবার রিলেটেড যে ক্রাইমগুলি হয়, আমাদের সাইবার টিম আছে, তারাও খোঁজখবর রাখে। যে বিভিন্ন কমপ্লেন যেটা আমরা পাচ্ছি, যেটা হচ্ছে যে ড্রেস অর্ডারের ক্ষেত্রে, কোনো গিফট অর্ডারের ক্ষেত্রে, অথবা জাল নোট তৈরি করে বিভিন্ন মার্কেটে গিয়ে জাল নোট ব্যবহার করে তারা প্রতারণা করছে।
অনলাইন কেনাকাটায় ক্রেতাদের সচেতন থাকারও আহ্বান জানান হারুনুর রশিদ। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। কুমিল্লায় কিশোয়ান ও বনফুল কারখানায় বিষাক্ত বর্জ্যে বিপন্ন জনজীবন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, নোটিশে পরিস্থিতির উন্নতি হয়নি। সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিককে মুক্ত করতে দস্যুদের সঙ্গে মুক্তিপণের অর্থ নিয়ে দর কষাকষির পর এটি প্রায় চূড়ান্ত করা হয়েছে। আলোচনা চলছে মুক্তিপণের অর্থ কোনো প্রক্রিয়ায় দস্যুদের কাছে পৌঁছে দেওয়া হবে সেটি নিয়ে। এরপর ঠিক করা হবে জিম্মি নাবিকদের মুক্তির দিনক্ষণ। চট্টগ্রাম থেকে ইশতিয়াক খানের প্রতিবেদন। সোমালীয় দস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিককে মুক্ত করতে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে জলদস্যুদের সঙ্গে মুক্তিপণের অর্থ নিয়ে দর কষাকষির পর এটি চূড়ান্ত করা হয়েছে। সমঝোতা হলেও নাবিকদের এখনই ফিরিয়ে আনা হচ্ছে না। দেশে ফিরিয়ে আনতে আরও 1 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। হয়তো অতি শীঘ্রই আমরা ওদেরকে মুক্ত করে আনতে পারবো, কিন্তু বর্তমান যে পরিস্থিতিগুলি আরও সার্কামস্টেন্সলি ডেভেলপ করেছে, হয়তো সেটা আমরা চিন্তা করলে হয়তো একটু সময় লাগবে, কারণ মিনিমাম 1 সপ্তাহ থেকে নিয়ে 4 সপ্তাহ মতো লাগতে পারে। সমঝোতার পর মুক্তিপণ পরিশোধ করে জাহাজটি কাছাকাছি নিরাপদ বন্দরে নেওয়া পর্যন্ত অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। নেগোসিয়েশন পার্ট একটা চূড়ান্ত পর্যায়ে আসছে, গতকাল পর্যন্ত যে একটা চূড়ান্ত পর্যায়ে এসছে, কিন্তু এটার চূড়ান্ত পর্যায়ে যেটা ডিসাইড হবে সেটাও তো একটা ডেলিভারেবলসের ব্যাপার আছে, এবং কিভাবে প্রসেসটা ওয়ার্ক করবে, কতগুলি স্টেপ আছে। জাহাজের নাবিকদের মুক্তিতে সর্বমুখী প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সর্বমুখী প্রচেষ্টা পরিচালনা করা হচ্ছে, যারা হাইজ্যাক করেছে তাদের সাথে আলাপ আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে, তাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, তারা কেবিনে আছে এবং আমরা আশা করছি, যেহেতু আলোচনা অনেক দূর এগিয়েছে, আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করা সম্ভবপর হবে। 2010 সালে একই মালিকের জিম্মি হওয়া এমভি জাহানমণি জাহাজের নাবিক সহ 26 জনকে মুক্ত করার আগে আকাশ থেকে 2টি পানিরোধী বক্সে মুক্তিপণের অর্থ সাগরে ফেলা হয়। দস্যুরা নৌযান নিয়ে বক্স দুটি জাহাজে নিয়ে আসার পরদিন ভোরেই জাহাজটি থেকে নেমে যায়। ইশতিয়াক খান, দেশ টিভি, চট্টগ্রাম। দেখছেন সংবাদ সকাল। কুমিল্লায় কিশোয়ান ও বনফুল কারখানার বিষাক্ত বর্জ্যে বিপন্ন জনজীবন। কারখানার বিষাক্ত ধোঁয়া পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তরল বর্জ্য পরিশোধন না করে খালে ফেলার অপরাধে উপজেলা প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আল নোমান। কুমিল্লার সোয়াগাছিতে অবস্থিত কিশোয়ান স্ন্যাক্স লিমিটেড ও বনফুল এন্ড কোম্পানির 2 কারখানা থেকে নির্গত দূষিত তরল বর্জ্য পরিশোধন না করে সরাসরি ফেলা হচ্ছে পাশের খালে। এতে এলাকার কয়েকশো হেক্টর আবাদি জমির ধান সহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছে। কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে। শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বর্জ্যগুলো এই নদীতেই তারা সরাসরি ফেলে দিচ্ছে, তার ফলে আপনার এখানে মাছ হচ্ছে না। আর এই পানি দিয়ে আশেপাশে কিন্তু আপনার ফসলি জমিনগুলোতে আপনার সেচ দিয়ে ফসল হইতো আর কি। এখন এই পানিগুলো নষ্ট হওয়ার ফলে আশেপাশে আর এখানে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। দুর্গন্ধ এখানে স্যার নিঃশ্বাস কষ্ট, কাম করতে অনেক কষ্ট, আমাদের অনেক ক্ষতি হয়, শ্বাসকষ্ট অনেক বেশি হয়। আমরা যে ফসলগুলো করতাম ইয়ার বনফুল ইয়ার কারণে আমাদের এই ফসলগুলো নষ্ট হয়ে যেতেছে। কারখানা দুটির বর্জ্য ও ময়লা আবর্জনায় 40 ফুটের খাল নেমে এসেছে 5 ফুটে। বিষাক্ত বর্জ্যের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের 20টি গ্রামের 25,000 মানুষের জীবন। এসব চিত্র ধারণ করতে গিয়ে কারখানার নিরাপত্তা রক্ষীদের বাধার মুখেও পড়তে হয় দেশ টিভিকে। পরিবেশ অধিদপ্তর বলছে এ নিয়ে কাজ করছেন তারা। অপরাধ প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বনফুল এবং কিশোয়ানের পরিবেশ দূষণের বিষয়ে আমি জানতে পেরেছি। জানার পরে আমার পরিদর্শককে এখানে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাদেরকে শোকজ করা হয়েছে এবং তরল বর্জ্যের স্যাম্পল কালেকশন করা হয়েছে। তরল বর্জ্যের স্যাম্পলের গুণগত মানের উপর নির্ভর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়া খানম জানান, পরিবেশ বিপর্যয়ের অপরাধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বনফুল ও কিশোয়ান যে তাদের যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, এটা আসলে ইউজ করার কথা ছিল, তাদের আছেও, কিন্তু তারা এটা আসলে আমাদের দেখানোর জন্য এটা রেখেছে, কিন্তু তারা এটা ইউজ করে না।
তো এটা নিয়ে আমি অবগত আছি এবং আমি অতি সত্বর এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। কারখানা দুটির তরল বর্জ্য থেকে খাল ও ফসলি জমি বাঁচাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আজ ঢাকা আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক ইস্যুতে কাজের সুযোগ আছে বলছেন বিশেষজ্ঞরা। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার বিকেল 3টায় চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চুয়াডাঙ্গায় কোনোভাবেই কমছে না তাপদাহ। মাঝারি থেকে এখন তীব্র তাপদাহ শুরু হয়েছে। গত কয়েকদিন 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। শনিবার চুয়াডাঙ্গায় দেশে এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গরম না এটা দেওয়া যাচ্ছে না, দম দেওয়া মাঝে মাঝে দম দিতে হচ্ছে। এত দাম বেড়ে গিয়ে জিনিসপত্র, তেমনি গরম পড়ছে তেমনি রোদ পড়ছে। এই রোদ গরমের মতো আমাদের রোদই দেয় থাকতে হবে সময়টি। তীব্র গরমে সাধারণ খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন চরম বিপাকে। আমরা ভ্যান চালাই, রোদ গরমে আমরা ভ্যান চালাতে পারছি না, কি করবো? এই গরমে ভাড়া হইতো কম, জিনিসের দাম বেশি, কি করে চলা যাবে? খুব অসম্ভব হয়ে যাচ্ছে। আর প্রচন্ড তাপে রাস্তার বিটুমিন গলতেও দেখা গেছে। তাপদাহ কবে কমবে তা বলতে পারছে না আবহাওয়া অফিস। আগামীতে তাপদাহ আরো বাড়বে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আর কালবৈশাখী ঝড় এই মৌসুমে হয় সেটা 2-1 ঘন্টা আগে জানা যায়, তার আগে বেশি আগে জানার সম্ভাবনা নেই। কালবৈশাখী ঝড় হইলে বৃষ্টি হলে হয়তো তাপমাত্রা কমতে পারে বলে আমার ধারণা। এর আগে গত বছরের 19-20 এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি রেকর্ড করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। মহাসড়কে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রংপুর হাইওয়ে রেঞ্জ পুলিশের 14 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা পেলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি হাইওয়ে পুলিশের। রংপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আলনোমানের ডেস্ক রিপোর্ট। হাইওয়ে পুলিশের সড়ক মহাসড়কে গাড়ির কাগজ তল্লাশি বা নানা অজুহাতে হয়রানি করে টাকা আদায় এবং মাসোহারা নেয়ার অভিযোগ পুরনো। সম্প্রতি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন মোটর মালিক সমিতির কেন্দ্রীয় নেতারা। এরপর চলতি বছরের জানুয়ারি থেকে রংপুর রেঞ্জের অসাধু কর্মকর্তাদের চিহ্নিত করতে জোর তৎপরতা শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গোয়েন্দা নজরদারিতে রাখা হয় সন্দেহভাজনদের। এত কিছুর পরও হয়রানি থামায়নি পুলিশ। মহাসড়কে গাড়ি চালাতে হলে বাড়তি সম্পর্ক রাখতে হয় পুলিশের সাথে। চলতে গেলে ওদের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক আছে? না হলে চলা মুশকিল। পুলিশ সিগন্যাল দিলে এখন টাকা দেওয়া লাগবে, একটু কম, এখন একটু কম। ব্যতিক্রম পাইলে ওরা গাড়ি আটকাচ্ছে, পয়সা নিচ্ছে, এটা করতেছে, একটু মামলা দিচ্ছে। আবার মাল খায়া ছাড়ি দিয়েছে যে গাড়ি, যদি কারো লাইসেন্স না থাকে শুরু করে টাকা নেছে নিয়োগ পার করে দিয়েছে। মহাসড়কে পুলিশের চাঁদা আদায় নিয়ে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান তারাগঞ্জ হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। এই ধরনের কোনো চাঁদাবাজি আমাদের যে হাইওয়ে পুলিশ তারাগঞ্জের যে আওতাধীন এলাকা, এখানে শ্রমিক ইউনিয়ন নামে যেটা আপনার তাদের দিয়ে সামনের দিনগুলোতে যেন পুলিশের হাতে হয়রানির শিকার না হয় সেই আশা শ্রমিক নেতাদের। সার্জেন্টকে এবং এসআইকে দেখা যাচ্ছে যে 5টা-10টা মামলা দিতে হবে, এরকম একটা অবস্থায় এর আগে আমরা শুনছিলাম। আমরা পিছের দিনগুলোতে আমরা না গেলেই হয়তো সামনের দিনে আমরা ভালো চলবে আর কি। সড়কে শৃঙ্খলা ফেরাতে অসাধু পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। বিগত কয়েক মাসে এই বিষয়গুলো ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং আমরা আমাদের মাঠ পর্যায়ে কোনো সদস্য যদি ন্যূনতম কোনো অনৈতিক কাজে জড়িত থাকে তাকেও আমরা তদন্তের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করে যাচ্ছি। সড়ক মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ চান সাধারণ চালকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।